আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের 4 সেপারেটিস্ট আছে বাংলাদেশে। আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে পলাতক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে তীব্র টানাপোড়েনের মুখে পড়েছে। তিক্ততা বাড়ছে ঢাকা দিল্লির। এবার আলোচনায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার সদস্যদের বিক্ষোভ, যার দায় বাংলাদেশের উপর চাপালো ভারত। তবে দেশটির বিবৃতি প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন প্রশ্ন রাখেন, কূটনৈতিক এলাকার মতো নিরাপদ স্থানে কিভাবে ঢুকলো উগ্রপন্থীরা। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, কিছুক্ষণ আগের খবর। কি হতে পারে এর ফলাফল? দর্শক একটু বিশ্লেষণ করে দেখি। গ্রামীণ ব্যাংকেও তার হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া খবর, এবার হঠাৎ জাতিসংঘের ঘোষণায় কিন্তু নিষেধাজ্ঞা হয়ে গেল আওয়ামী লীগ। এইদিকে ইউনূস, হাসনাত আব্দুল্লাহ, দর্শক তারা সবাই কিন্তু গ্রেফতার হয়ে গেল জাতিসংঘের আদেশে। প্রিয় দর্শক, তাহলে কি হতে যাচ্ছে আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলে বাংলাদেশ হাইকমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার সদস্যদের বিক্ষোভ, যার দায় বাংলাদেশের উপর চাপালো ভারত। তবে দেশটির বিবৃতি প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন প্রশ্ন রাখেন, কূটনৈতিক এলাকার মতো নিরাপদ স্থানে কিভাবে ঢুকলো উগ্রপন্থীরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শনিবার রাত 8:30 দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার সদস্যরা, দেন বাংলাদেশ বিরোধী স্লোগান। এক পর্যায়ে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হাইকমিশনের একদম সামনে চলে আসেন বিক্ষোভকারীরা। হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারকে হুমকিও দেওয়া হয়। প্রায় আধা ঘন্টার বিক্ষোভে ছড়িয়ে পড়ে আতঙ্ক, উদ্বেগ। ঘটনার পরদিন এ নিয়ে মুখ খুলে দিল্লি। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার সদস্যদের বিক্ষোভকে গালগল্প বলে উড়িয়ে দেয় দেশটি। উল্টো দীপুচন্দ্র দাসের হত্যার কথা উল্লেখ করে ঢাকার গায়ে দায় চাপায় ভারত। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রত্যাখ্যান করেন ভারতের বিবৃতি। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। প্রশ্ন তোলেন, কূটনৈতিক এলাকার মতো এত নিরাপদ স্থানে চরমপন্থীরা আসলো কিভাবে? বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। আমাদের মিশন, বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত, এমন না যে এটা বাইরে কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে, তা কিন্তু না। তারা বলছে 20-25 জনের একটা দল হতে পারে, হয়তো একটু কম বেশি হতেও পারে সংখ্যা, কিন্তু সেটা কথা না। 25 জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাইলে যেভাবেও তারা আসতে পারার কথা না কিন্তু নর্মালি। এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরও অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটা কিছু তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। জানান, দিল্লিতে হাইকমিশনের পরিবার চরম ঝুঁকির মধ্যে আছেন। এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, 2 জন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফ করাটা সত্যিকারের ওই দেশের দায়িত্ব। আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে নিয়মকানুন আছে সেটা এখানে ঠিক মতো পালিত হয়নি। তারা বলছে যে আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে, আমরা সেটা নোট করেছি। রবিবারও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে একদল ভারতীয়। এদিকে শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পুষ্পতলিকা উপরায় বিক্ষোভ ধরা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এমনই একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা, যেখানে ভারতীয়
যে ভিসা সেন্টার চট্টগ্রামে সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে নিরাপত্তাজনিত কারণে। আবার খবরে দেখছি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ, কিছুক্ষণ আগের খবর। কি হতে পারে এর ফলাফল? দর্শক একটু বিশ্লেষণ করে দেখি। বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তুমুল বক্তব্য দেওয়া হচ্ছে। কারণ বলা হচ্ছে যে হাদির খুনিরা পালিয়ে গেছে ভারতে এবং ভারত সরকার এই ঘটনা ঘটিয়েছে এবং ভারত সরকারই তাদেরকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশে অনেকেই অপরাধ করে ভারতে পালিয়ে যায়, এটা চিরাচরিত। 4,000 4,500 বর্গ কিলোমিটার হচ্ছে সীমান্ত। বহু অপরাধী এইভাবে অপরাধ করে চলে যায়, আবার ওই পারের অপরাধীরাও একইভাবে অপরাধ ঘটিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এটা একটা পুরনো ট্র্যাডিশন। কিন্তু হাদির এই হত্যাকাণ্ডের পেছনে যেহেতু একটা রাজনীতি আছে, সুতরাং এটা বড়ভাবে সামনে চলে আসলো যে ভারত এর জন্য দায়ী। ফলে কেউ কেউ আওয়াজ তুললো ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, ভারতের হাই কমিশনারকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। এমন সব আওয়াজের ফলে যে উত্তেজনা ছড়ালো, তাতে দেখা গেল যে ভারত হাই কমিশন অভিমুখে মিছিল, সেই মিছিল রামপুরা ব্রিজে ঠেকিয়ে দেওয়া হলো এবং তখন নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে একদিনের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করা হলো। কিন্তু হাদির মৃত্যুর পর সরাসরি আক্রমণ চালানো হলো চট্টগ্রামে ভারতীয় উপ হাইকমিশনার কার্যালয় এবং উপ হাইকমিশনার বাসভবনে। সেখানে কয়েকজনকে নামমাত্র গ্রেপ্তার করা হলো, কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও নিরাপত্তার শঙ্কায় এখন যে খবর সেটা হলো বন্ধ হয়ে গেল ভারতীয় ভিসা সেন্টার চট্টগ্রাম। অন্যদিকে এর প্রতিক্রিয়ায় যথারীতি ভারতের বিজেপির নেতারা, অন্যান্য দল, তারা বলল যে এটা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না। এর মধ্যে দীপু দাস নামে একজনকে পুড়িয়ে তাকে তার শরীরে আগুন ধরে ঝুলিয়ে দেওয়া হলো গাছের সাথে। সব মিলায় ভারতের সাম্প্রদায়িক গোষ্ঠীও একটা শক্তি পেয়ে গেল বা ইস্যু পেয়ে গেল। এখন তারা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে। বিপদটা হলো এই যে যদি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন সবচেয়ে বড় রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের 4 সেপারেটিস্ট আছে বাংলাদেশে। আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে পলাতক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে তীব্র টানাপোড়েনের মুখে পড়েছে। ঢাকার একটি আসন থেকে সম্ভাব্য সাংসদ হিসেবে যাকে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছিল, তার হত্যাকে রাজনৈতিক সহিংসতার বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নয়, বরং পুরো আন্দোলনের উপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অভিযোগ উঠে যে হত্যাকারী একজন আওয়ামী লীগ কর্মী এবং ঘটনার পর সে ভারতে আশ্রয় নিয়েছে। এসব অভিযোগ বাংলাদেশে তীব্র ক্ষোভের জন্ম দেয়, যা দ্রুতই সহিংস প্রতিক্রিয়ার রূপ নেয়। সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত জবাবদিহিতার মতো সংবেদনশীল ইস্যুগুলো নতুন করে সামনে চলে আসে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে রাজধানীর বিভিন্ন স্থানে। এই উত্তপ্ত প্রেক্ষাপটে 15 ডিসেম্বর নবগঠিত জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ নেতা হাসনাত আব্দুল্লাহ কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ভারত যদি হাদির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ব্যক্তিদেরকে আশ্রয় দেওয়ার অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানাবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স রাজ্যগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে প্রতিরোধের আগুন সীমান্তের বাহিরেও ছড়িয়ে পড়বে। হাসনাতের এই বক্তব্যের পর 17 ডিসেম্বর ভারত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে। নয়াদিল্লি উস্কানিমূলক বক্তব্য এবং ভারতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টিতে এটি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা নয়, বরং দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অবনতির একটি স্পষ্ট ইঙ্গিত। এর মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ঢাকায় ভারতীয় হাই কমিশনের দিকে পদযাত্রার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা।
তারা শেখ হাসিনার প্রত্যর্পণ এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রতিবাদ জানায়। পুলিশ পদযাত্রা আটকে দিলেও এতে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও গভীর হয়। একই সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের নির্বাচনী পরামর্শ প্রত্যাখ্যান করে বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের উপর জোর দেন। ক্রমবর্ধমান অবিশ্বাস, কূটনৈতিক ভাষার কঠোরতা এবং রাজপথের অস্থিরতার মধ্যে শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার একসময়ের ঘনিষ্ঠ সম্পর্ককে আরও গভীর এবং দীর্ঘস্থায়ী কূটনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। গ্রামীণ ব্যাংকেও তার হচ্ছে না, ডক্টর ইউনূসের দরকার আরেকটি ব্যাংক। তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে। ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে হয়তো বড় নোবেল বিজয়ী, রাষ্ট্রীয় অর্থনীতি ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না। আজ যদি ইউনূসের জন্য ব্যতিক্রম তৈরি হয়, কাল অন্য কেউ চাইবে। এরকম হাজারো ইউনূস বাংলাদেশে আসবে যাবে, বাংলাদেশ টিকে থাকবে। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন নতুন ব্যাংক নয়, বরং কম ব্যাংক, শক্ত ব্যাংক আর কঠোর তদারকি। যেখানে ব্যাংকিং খাত আগুনে পুড়ছে, সেখানে নতুন ব্যাংক বানানো মানে আগুনে ঘি ঢালা। যদি এই ব্যাংক ব্যর্থ হয়, যদি ব্যবস্থাপনায় গড়বড় হয়, যদি রাজনৈতিক পরিবর্তনের পৃষ্ঠপোষকতা সরে যায়, তখন দায় নেবে কে? গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানও রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া একসময় টিকতে পারেনি। এখানে আবেগের জায়গা নেই, কৃতজ্ঞতারও জায়গা নেই, আছে কেবল রাষ্ট্র, অর্থনীতি আর ক্ষমতার প্রশ্ন। বাংলাদেশের ব্যাংকিং খাত কার্যত ভেঙে পড়েছে। এটা কোনো অলংকারিক কথা নয়, সংখ্যার ভাষায় এটা এক ধরনের আর্থিক ধ্বংসযজ্ঞ। মোট ঋণের 1/3 বেশি খেলাপি, একাধিক ব্যাংকের খেলাপি ঋণ 90% ছাড়িয়ে গেছে। আমানতকারীর আস্থা তলানিতে, কেন্দ্রীয় ব্যাংক নিজেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন এক মুহূর্তে রাষ্ট্রের প্রধান নীতিগত অগ্রাধিকার কি হওয়া উচিত, সেটা নিয়ে কোনো বিভ্রান্তি থাকার কথা নয়। প্রথম কাজ হওয়া উচিত বিদ্যমান ব্যাংকগুলোকে বাঁচানো, নিয়ন্ত্রণ শক্ত করা, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা। কিন্তু বাস্তবে আমরা দেখছি উল্টো দৃশ্য। ক্ষমতা দখলের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে দৃশ্যমান আগ্রহ নতুন প্রতিষ্ঠান গড়া, নতুন ব্যাংক বানানো। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।